ফিরিয়ে দেওয়া হয়। সর্বশেষে 26টি জুট মিল লোকসানের অজুহাতে বন্ধ করে দেওয়া হয়। 50 দশকের পূর্বে আমাদের দেশে কাঁচা পাট উৎপাদন করে কলকাতা কেন্দ্রিক শিল্পে যোগান দেওয়া হতো। 50 দশকে উৎকৃষ্ট মানের পাটের প্রাপ্যতার কারণে রাষ্ট্রীয় সমর্থন ও ভর্তুকিতে পাট শিল্পের প্রতিষ্ঠা হয়। 60-এর দশকে এই রাষ্ট্রীয় সমর্থন ও ভর্তুকিতে পাট শিল্পের প্রসার ঘটে। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি পাকিস্তানের বৈদেশিক মুদ্রায় প্রধান উৎস হিসাবে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর 70 দশকে পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান রাষ্ট্রীয়করণ কর্মসূচির অধীনে পাটকলগুলি রাষ্ট্রীয়করণ করা হয়, বিজিএমসি প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রথম থেকেই পরিকল্পনা মনোযোগের অভাব, দুর্বল ব্যবস্থাপনার কারণে পাট শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়। দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত শিল্প ধ্বংস করে নতুন ধনিক শ্রেণীর উদ্ভব হতে থাকে। পাট শিল্পে রাষ্ট্রীয় সমর্থন ও ভর্তুকিরা আগের নিয়ম প্রদান করা হয়, নতুন মাত্রায় লোকসানের যাত্রা শুরু হয়। 80-র দশকে বিশ্ব ব্যাংক গোষ্ঠীর কাঠামোগত সমন্বয় কর্মসূচির মাধ্যমে পরিকল্পিতভাবে বিরাষ্ট্রীয়করণ শুরু হয়। পাটকল শ্রমিকদের সরকারি দলের জমায়েতে যেতে বাধ্য করা হয়। শ্রমিক নেতানামী সরকারি দলের সন্ত্রাসীদের আধিপত্য বৃদ্ধি পায়। পাট ক্রয়ে সময় মতো বরাদ্দ না দেওয়ার রীতি শুরু হয়। এভাবে লোকসানের বোঝা বৃদ্ধি পায়। 90-এর দশকে বিশ্বব্যাংক পাট খাত উন্নয়নে 1700 কোটি টাকা ঋণ প্রদান করে। শর্ত অনুযায়ী পাটকল বন্ধ, বিরাষ্ট্রীকরণ, তাদের সংখ্যা হ্রাস, শ্রমিক ছাঁটাই শুরু হয়। বিদ্যুৎ সমস্যা ও পাট ক্রয়ে যথাসময়ে বরাদ্দ না দেওয়ার ধারা অব্যাহত থাকে। এইভাবে রাষ্ট্রায়ত্ত পাট শিল্পে একদিকে অধিকতর সংকোচন হতে থাকে, অন্যদিকে লোকসান বৃদ্ধি পেতে থাকে। 2000 পরবর্তী সময়ে 2002 সালে বিশ্বের বৃহত্তম পাটকল আদমজি বন্ধ ঘোষণা করা হয়। 2002 সাল কিন্তু বিএনপি আমল ছিল। এই 2002 সালে পাট নীতি ঘোষণা করা হয়। পাট নীতিতে মেশিনপত্র আধুনিকায়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার বিস্তার, বিদ্যুৎ সমস্যার সমাধান, পাট ক্রয় সময় মতো বরাদ্দ করার কথা বলা হয়েছিল, কিন্তু এসবের কিছুই করা হয়নি। পাট নীতিতে বেসরকারীকরণ ও বন্ধকরণ প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছিল। সরকারগুলো সক্রিয়ভাবে শুধুমাত্র এটাই বাস্তবায়ন করেছে। ফলে পাটজাত দ্রব্যের রপ্তানি অনুপাত হ্রাস পেতে থাকে। দিনমজুর ভিত্তিক শ্রমিক নিয়োগ করে বেসরকারি পাটকল প্রতিষ্ঠা করা হয়। অন্যদিকে 2005 সালে ভারতের পাট নীতির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত পাট শিল্পের নতুন বিকাশ নীতি ও পরিকল্পনা গ্রহণ করা পরে তা বাস্তবায়ন করা হয়। বাংলাদেশে 2007 সালে শ্রমিক ছাঁটাই ও পাটকল বন্ধের নতুন কর্মসূচি আবার শুরু করা হয়। পাট শিল্পের উপর রাষ্ট্রীয় বৈরী নীতি অব্যাহত থাকে। পাট শিল্পের উপর সর্বশেষ আক্রমণ তারই ধারাবাহিকতা। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলির বিকাশের বিরাট সম্ভাবনা ছিল, কিন্তু পাটকল সহ শিল্প প্রতিষ্ঠানগুলির রাষ্ট্রায়ত্তকরণ খুব সুচিন্তিত ও সুপরিকল্পিত ছিল না। ব্যবস্থাপনা ছিল খুবই দুর্বল। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলি ক্রমে নতুন ধনিক শ্রেণী গড়ে ওঠার একটা মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে থাকে। এই প্রক্রিয়ায় স্বাধীনতার পর জাতীয়করণ নীতির ফলে যেসব বর্জুয়ারা সম্পত্তি হারিয়ে দারুণভাবে আশাহত হয়েছিল, তাদের পুনরুত্থানকে নিশ্চিত করা হয়। তাই রাষ্ট্রায়ত্ত পাট শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসার জন্য বাংলাদেশের শাসক শ্রেণীর রাজনীতি ও অর্থনীতির ছত্রছায়ায় দেশি বিদেশি লোকরা চক্রই দায়ী। IMF, বিশ্বব্যাংক, ADBর ভুল প্রেসক্রিপশন, এই দেশের লোকরা সামাজিকভাবে দায়হীন শাসক শ্রেণীর ভ্রান্ত নীতি, ব্যবস্থাপনার দক্ষতা অভাব, ব্যবস্থাপনা কর্মকর্তাদের দুর্নীতি, সর্বোপরি পুরাতন যন্ত্রপাতির আধুনিকায়ন না করে এই শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। 6. রাষ্ট্রায়ত্ত পাট শিল্পের লোকসানের সুনির্দিষ্ট কারণ সমূহ। স্বাধীনতার পর থেকে রাষ্ট্রায়ত্ত পাটকলের কম বেশি যে লোকসান বাড়তি থাকে, তার পেছনে কয়েকটি সুনির্দিষ্ট কারণকে আমরা নির্বলিতভাবে চিহ্নিত করতে পারি। পাকিস্তান আমলে পাট শিল্পের জন্য যে সকল সুবিধা ভর্তুকি ছিল, সেই সকল অব্যাহত না রাখা, যথাসময়ে পাট ক্রয়ে বরাদ্দ না দেয়, বিলম্বে 2 বা 3 গুণ বেশি দামে পাট ক্রয়, মেশিনপত্র কোনো রকম আধুনিকায়ন না করা, বিদ্যুতের সংকট সমাধানে এমনকি বিকল্প জেনারেটর ব্যবহারও উদ্যোগ না নেওয়া, দেশের মধ্যে পাটজাত দ্রব্যের ব্যবহার বৃদ্ধির কোনো উদ্যোগ না নেওয়া, আন্তর্জাতিকভাবে পাটজাত দ্রব্যের নতুন চাহিদা তৈরি না করা, বিদ্যমান চাহিদার বাজার ধরার উদ্যোগ না নেওয়া, ব্যাংকিং ও চক্রবৃদ্ধি সুদের চাপ বৃদ্ধি, সরকারি দলের কাজে শ্রমিকের কর্মসময় ব্যবহার করা। সরকারি দলের প্রভাব বৃদ্ধির জন্য শ্রমিক নেতা নামে সন্ত্রাসী লালন পালন করা, মন্ত্রণালয় থেকে বিজিএমসি ও মিল ব্যবস্থাপনায় দুর্নীতিবাদদের অবস্থান। 7. পাট শিল্পের ভিন্ন যাত্রা বাংলাদেশ ও ভারত। একই IMF ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে এক ধরনের প্রেসক্রিপশন দিচ্ছে, ভারতকে এক ধরনের প্রেসক্রিপশন দিচ্ছে।
আমাদের পাট শিল্প ক্রম অবনতির বিপরীতে ভারতে রয়েছে রাষ্ট্রীয় আনুকূল্যে রাষ্ট্রায়ত্ত পাট শিল্পের অগ্রযাত্রার ইতিহাস। বাংলাদেশে মেশিনপত্র একবারও নবায়ন ও আধুনিকরণ করা হয়নি। ভারতের নবায়নের জন্য রাষ্ট্রীয় ভর্তুকি দেওয়া হয়েছে এবং হচ্ছে। বাংলাদেশে 2010 সালে প্রণয়ন করা হয়েছিল ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট। এতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটের ব্যবহার বাড়ানোর সুনির্দিষ্ট দিক নির্দেশনা ছিল। সরকার সেই অ্যাক্ট বাস্তবায়নে কখনোই মনোযোগী হয়নি। আমাদের দেশে পাটকলগুলোর বহু বছরের পুরনো ব্যাংক ঋণ সুদ আসলে বেড়েছে। ঋণ খেলাপিদের নানা সুবিধা দেওয়া হলেও পাট শিল্পে কোনো ছাড় দেওয়া হয়নি। ভারতে নতুন করে ব্যাংক ঋণ দেওয়া হয়েছে, সুদ মকুব করা হয়েছে। ভারতে খাদ্যশস্য, চিনি বস্তা সহ বিভিন্ন ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার জন্য বিভিন্ন ব্যয়বহুল অফিস খোলা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ভারত আন্তর্জাতিক বাজার ক্রমান্বয়ে আধিপত্য বিস্তার করছে। আধুনিকায়ন না করায় উৎপাদনশীলতা কমেছে। ভারতে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের 80 দশক থেকে পাট শিল্পের প্রতি বৈরী দৃষ্টিভঙ্গি পোষণ করছে। অন্যদিকে ভারত রাষ্ট্র পাট শিল্পের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে। বিশ্ব ব্যাংক গোষ্ঠীর উন্নয়ন কর্মসূচি আমাদের দেশীয় শিল্পের প্রতি সবসময় বৈরী আচরণ করেছে। ভারতীয় ক্ষেত্রে তাদের উন্নয়ন কর্মসূচি অনেক সময় শিল্প সহযোগী থেকেছে। আর পাট ও পাট শিল্প রক্ষার জন্য বন্ধ সকল পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালুর অন্য কোনো বিকল্প নেই। রাষ্ট্রায়ত্ত খাতের উৎপাদন শক্তির বিকাশের মাধ্যমে অপ্রত্যক্ষভাবে এবং ওই খাতে সৃষ্ট উদ্বৃত্ত সুষম বন্টনের মাধ্যমে প্রত্যক্ষভাবে নিম্ন আয়ভুক্ত স্তর ও শ্রেণীসমূহের যথেষ্ট উপকার সাধন সেই অনুপাতে করা সম্ভব হয়। এমনকি পুঁজিবাদী ব্যবস্থায়ও রাষ্ট্রীয় খাতসমূহ অনেক সরাসরি অসুস্থ হবে। দেশি বিদেশি কায়েমি স্বার্থের বিরুদ্ধে জাতীয় স্বার্থের অনুকূলে শ্রেণী সংগ্রামের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। লিজ বা পিপিপির মাধ্যমে সরকারি কলকারখানা চালানোর অভিজ্ঞতা খুবই খারাপ। এটা লুটপাটের রাস্তা অবাহিত করে দেয়। বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের 2010 সালের সমীক্ষায় বলা হয়েছে 1993 থেকে 2010 পর্যন্ত ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া 75টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 31টি বন্ধ হয়ে গেছে। এই ক্ষেত্রে সস্তায় জমি ও যন্ত্রপাতি লুট করা হয়েছে অথবা পরিত্যক্ত জমি রেখে বিপুল ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। পাটের অনুকূল বিশ্ববাজার ধরতে বাংলাদেশের প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলো এরই মধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দিয়ে সরকার শুধু দেশের ব্যক্তি মালিকানাধীন পাটকল মালিকদের নির্মম শ্রম, শোষণ ও মুনাফার সুযোগ করে দিচ্ছে না, একই সাথে প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলির জন্য আন্তর্জাতিক পর্যায়ে অবাধ ব্যবসার সুযোগ করে দিচ্ছে। মাত্র 1200 কোটি টাকা বরাদ্দের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করা সম্ভব। সরকার তা না করে 5000 কোটি টাকা বরাদ্দ করে, সরকার মানে গত সরকার বরাদ্দ করে 5000 কোটি টাকা বরাদ্দ করে কারখানা বন্ধ করেছে। উৎপাদন বন্ধ রেখে বিজেএমসি ও মিল কর্মচারীকে বেতন ভাতা প্রদান করেছে। 26টি পাটকলের জায়গা জমি, রাস্তা, গোডাউন, নদী, ঘাট এবং যন্ত্রপাতির বাজার মূল্য প্রায় 25,000 কোটি টাকা। লোকসানের অজুহাতে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে লিজ ও পিপিপির নামে রাষ্ট্রের এই সম্পদ তুলে দেওয়া হচ্ছে ব্যক্তির হাতে। দরকার ছিল লোকসানের জন্য দায়ী মন্ত্রণালয় ও বিজেএমসির দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও বিচার করা, বিজেএমসি পুনর্গঠিত করা। দরকার ছিল ভারত কেন্দ্রিক সাম্রাজ্যবাদী স্বার্থের চাপ মোকাবেলা করা। ভ্রান্তনীতি ও ব্যবস্থাপনাগত দক্ষতার অভাব কাটিয়ে প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত করে এবং পুরাতন যন্ত্রপাতি আধুনিকরণ করে রুগ্ন দশা থেকে রাষ্ট্রায়ত্ত পাট শিল্পকে বের করে এনে পাট শিল্পের যথাযথ সম্প্রসারণ করা। আধুনিকায়ন করলে উৎপাদন ক্ষমতা 3 গুণ বৃদ্ধি পাওয়ায় কিছু নতুন কর্মসংস্থান সৃষ্টি হতো। উৎপাদিত পণ্যের গুণগত মান, বহুমুখীনতা ও বৈচিত্র্য বৃদ্ধি পেত। বিশ্ব বাজারে প্রতিযোগিতায় বাংলাদেশ প্রাধান্য বিস্তার করতে সক্ষম হতো। সামগ্রিকভাবে বিজেএমসি আত্মনির্ভরশীল কার্যকর সরকারি কোনো আনুকূল্য সাবসিডি ছাড়াই লাভজনক ব্যবসায়ী পরিচিত হতে পারত, কিন্তু সরকার সেই পথে হাঁটেনি। লোকসানে সরকার মানে এই যাবৎ যে সরকারগুলি ছিল ক্ষমতায়, বর্তমান সরকারকে বোঝাচ্ছেন কারণ বর্তমান সরকার মাত্র 15 দিন হয়ে ক্ষমতায় আসছে। লোকসানের অজুহাতে সরকার রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দিয়েছে, অথচ সরকার এই সময় খেলাপি ঋণ সুদ মকুব করেছে। গত 15 বছরে বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টাল কোম্পানি সরকারের কাছ থেকে ক্যাপাসিটি চার্জ নিয়েছে 1,06,000 কোটি টাকা কোনো বিদ্যুৎ সরবরাহ করা ছাড়াই। তাহলে পাটকল কেন সরকারের ভর্তুকি পাবে না? ইউরোপ আমেরিকার 17 সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যুগ যুগ ধরে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় ভর্তুকি পেয়ে আসছে। 2000 থেকে 2014 পর্যন্ত $18 ট্রিলিয়ন দেওয়া হচ্ছে আমেরিকার 500 বড় কোম্পানিকে। গত কয়েক দশকে আমেরিকার ম্যানুফ্যাকচারিং খাত লোকসান দেওয়া শুরু করলে রাষ্ট্রীয় ভর্তুকির শীর্ষ তালিকায় উঠে আসে
দেশটির বড় বড় শিল্প কারখানা। পাট ও পাট শিল্পের গুরুত্ব বিবেচনায় না নিয়ে সাম্রাজ্যবাদী সংস্থা দেশগুলির পরামর্শে রাষ্ট্রায়ত্ত পাট কলের ভর্তুকি প্রদানের নীতি থেকে সরে আসা ছিল জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর। এখন IMF ও বিশ্ব ব্যাংকের ভুল প্রেসক্রিপশন এবং সরকারের ভ্রান্ত নীতি বাদ দিয়ে বিজিএমসির ব্যবস্থাপনার দক্ষতার অভাব দূর করে ব্যবস্থাপনা কর্মকর্তাদের দুর্নীতি প্রতিরোধ করে পুরাতন যন্ত্রপাতি আধুনিকায়ন করে প্রকৃতি বান্ধব পাট শিল্পকে রাষ্ট্রীয় মালিকানায় পুনরুজ্জীবিত করাই হবে জাতীয় স্বার্থের সবচেয়ে যুক্তিযুক্ত পদক্ষেপ। এই ক্ষেত্রে আমাদের অভিমত, প্রথমত দরকার ৭৭টি পাট কল পরিচালনা করতে গঠিত বিজিএমসির বর্তমান কাঠামোকে পরিবর্তন করে ২৬টি পাট কল পরিচালনার মতো দক্ষ ব্যবস্থাপনা কাঠামো তৈরি করা। দ্বিতীয়ত, প্রয়োজন দুর্নীতি টিকে রাখার জন্য যে অশুভ চক্র ক্রিয়াশীল থেকে বছরের পর বছর লোকসানের পরিস্থিতি তৈরি করেছে তাকে সমূলে উৎখাত করা। সর্বক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতার পথ বেছে নেওয়া। তৃতীয়ত এবং সর্বোপরি বিজিএমসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কারখানাগুলির পুরাতন যন্ত্রপাতি পরিবর্তন করে আধুনিক যন্ত্র স্থাপনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল গ্রহণ করা। শ্রমিকদের কাজের সুযোগ অব্যাহত রেখে, এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমরা বিবেচনা করি, শ্রমিকদের কাজের সুযোগ অব্যাহত রেখে চীনা প্রযুক্তির মাধ্যমে শত বছরের পুরনো স্কটল্যান্ড টেকনোলজি পর্যায়ক্রমে ধাপে ধাপে আমূল পরিবর্তনের মধ্য দিয়ে এই পুরো শিল্পকে আধুনিকায়ন করা। এটা এই ৯ নম্বরটা হচ্ছে যে আমাদের যে শ্রমিক কর্মচারী সমাজ পরিষদ, আমরা কিভাবে এই যে আমাদের দাবি বন্ধ পাট কল চালু করা এবং সেই বিষয়ে আমাদের যে আমাদের যারা কর্মী বাহিনী আছে তাদের জন্য আমরা যে আন্দোলনের কৌশল, সেই কৌশলটা আমরা আলোচনা করতে চাই। এটা রাষ্ট্রায়ত্ত পাট কল চালু করার প্রশ্নে নীতিগত অবস্থান, আন্দোলনের কর্মকৌশল। এটা একটু হয়তো অন্যদের জন্য বড়ি হতে পারে, কিন্তু এটা আমাদের শ্রমিক যারা আমরা আছি, শ্রমিক আন্দোলনের কর্মী, তাদের জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় সন্ত্রাস মামলা, জেল, জুলুম মোকাবেলা করে আন্দোলনের একটি পর্ব অতিক্রান্ত হয়েছে। গত সরকার দাবি মেনে নেয়নি, তারা শ্রমিকদের বকেয়া পরিশোধ করেনি। রাষ্ট্রায়ত্ত শিল্প নিয়ে শাসক শ্রেণীর অনেক অপপ্রচার আছে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গণপ্রত্যানের মাধ্যমে উচ্ছেদের পর দেশের বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন উঠছে রাষ্ট্রায়ত্ত পাট কল নিয়ে আমাদের নীতিগত অবস্থান কি হবে, আন্দোলনের ভবিষ্যৎ কি, কিভাবে এখন আন্দোলন অগ্রসর হবে। আন্দোলনকে তার লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য সংগঠকদের কাছে আন্দোলনের নীতি কৌশল বিষয়ে পরিষ্কার ধারণা থাকা দরকার। ১. দুর্নীতিমুক্ত দক্ষ ব্যবস্থাপনায় আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত পাট কল রাষ্ট্রীয় মালিকানায় চালুর পক্ষে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন কায়দায় ও মাত্রায় আমরা আন্দোলন জারি রাখতে চাই। ২. এই আন্দোলনের সাথে এখনো স্থায়ী অস্থায়ী শ্রমিকদের প্রত্যক্ষ কিছু অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে। এই জন্য এই আন্দোলনকে অর্থনৈতিক সংগ্রামের সাথে সম্পৃক্ত করার প্রয়োজন শেষ হয়ে যায়। একসময় শ্রমিকদের বকেয়া হয়তো দিয়ে দেওয়া হবে। এই জন্য বর্তমান আন্দোলনরত শ্রমিকদের পাশাপাশি এখন থেকেই আন্দোলনের নতুন শক্তির সন্ধান করতে হবে। পাট চাষিরা পাট ও পাট শিল্প রক্ষার আন্দোলনের স্বাভাবিক মিত্র। ইতিমধ্যেই ছাত্র যুবকরা এই আন্দোলনের নতুন শক্তির সাথে আবির্ভূত হয়েছে। আন্দোলনে তাদের আরো বেশি করে টেনে আনতে হবে। গ্রাম শহরের দিন মজুর থেকে রিক্সা চালক, সারা দেশের ছোট বড় শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক থেকে আংশিক কর্মে নিয়োজিত কর্মী, সিভিল সমাজের প্রগতিশীল অংশ যারা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, গণতান্ত্রিক পুনর্গঠনে আগ্রহী, তারা এই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে পারে। এই দায়িত্ব পালনের জন্য সিভিল সমাজের প্রগতিশীল অংশকে সেমিনার কক্ষ থেকে বেরিয়ে আসতে হবে। তাদের আত্মনিমগ্ন জীবন আদর্শ পরিত্যাগ করে জাতীয় স্বার্থ রক্ষার কাজ করতে হবে। আশা করার যথেষ্ট কারণ আছে। এইসব রাজনৈতিক শক্তিসমূহ তা পাট কলের শ্রমিক, ক্ষুদ্র কৃষক, গ্রামের শহরের দিন মজুর থেকে রিক্সা চালক, সারা দেশের ছোট বড় শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক থেকে আংশিক কর্মে নিয়োজিত কর্মী, সিভিল সমাজের প্রগতিশীল অংশ, এমনকি ক্ষুদ্র ব্যবসায়ী, যেই হোক না কেন তারা সবাই জাতীয় সম্পদ স্বার্থ প্রাণপণে রক্ষা করার গুরুত্ব অনুধাবন করতে পারবে।